রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল। পরিস্থিতি খুব ভয়ঙ্কর, একটা ভয়াবহ পরিস্থিতি নেমে এসেছে পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের উপরে। আমরা দাঁড়িয়ে আছি এমন একটা সন্ধিক্ষণে যেখানে পরিস্থিতি খুব খুব ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। আজকে বৈঠক ছিল, ঘটা করে মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, পর্ষদের চেয়ারম্যান, বোর্ডের চেয়ারম্যান, কমিশনের চেয়ারম্যান সবাই মিলে প্রায় 13 জন চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীকে নিয়ে বৈঠক করলেন। কি সুরাহা হলো, কি কি বেরিয়ে এলো? কোনো পথ কি বেরোলো? নাকি রিভিউ পিটিশনের নামে ললিপপ ধরানো হলো? নাকি আজকে যে বৈঠক হলো সেই বৈঠকের নামে কাঁচকলা দেখানো হলো? প্রশ্ন, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে? যোগ্য অযোগ্য, যদি 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 যোগ্য অযোগ্য যদি বাছাই করা সম্ভব হয়, তাহলে কি এখনো রয়েছে জায়গা যেখান থেকে যোগ্য টেন্টেটিভ, যোগ্য আনটেন্টেটিভ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা বেরোতে পারেন? পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে? এখন কি সুযোগ রয়েছে রিভিউ পিটিশন থেকে কিছু হওয়ার? সবটাই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো, পয়েন্ট টু পয়েন্ট। প্রথমে আছে, যে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মূলত চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের 13 জন প্রতিনিধি বৈঠক করলেন শিক্ষামন্ত্রী এবং অন্যান্য পরিপার্শ্বদের সঙ্গে, সেখান থেকে কি উঠে এলো? তাদের দুটো দাবি ছিল। প্রথম হচ্ছে যোগ্য অযোগ্য বাছাই করা, এবং দ্বিতীয় দাবি ছিল মিলের ইমেজ প্রকাশ করা, যার মাধ্যমে যোগ্য অযোগ্য যারা যারা আনটেন্টেটিভ আছে তার ভিতর থেকে যোগ্য অযোগ্য নির্ধারিত হয়ে যাবে। প্রথমে যে দাবি ছিল, এখান থেকে বলা হয়েছে যে যোগ্য অযোগ্যের তালিকা আপনি বাছাই করুন, তৈরি করুন। কি রিপোর্ট এলো, কি উত্তর এসছে? উত্তর এসছে, হ্যাঁ আমরা রেডি করছি এবং আইনের দিকটাও খতিয়ে দেখছি। কিসের ভিত্তিতে আপনি রেডি করছেন? আপনি সেই সুপ্রিম কোর্টের জাজমেন্ট উপর ভিত্তি করে যোগ্য অযোগ্য নির্ধারণ করছেন? সে তো আগে থেকেই করা হয়ে গেছে। আপনাকে আনটেন্টেটিভ টেন্টেটিভ যারা রয়েছে তাদের ভিতর থেকে যোগ্য যোগ্য বাছাই করতে হবে, তাহলেই হয়তো সুরাহা হতে পারে। তাহলে হয়তো সেই লিস্ট নিয়ে হয়তো রিভিউ পিটিশন করলে কোনো কাজের কাজ হতে পারে না, বা কিছুই হবে না, কিন্তু ললিপপ দেখানো হবে। দ্বিতীয়, মিরর ইমেজ প্রকাশ। মিরর ইমেজ প্রকাশ করতে বলা হয়েছে, বলছে না আমরা করতে পারছি না, আমরা আইনি বিষয়গুলো খতিয়ে দেখছি, আমার কাছে কোনো মিরর ইমেজই নেই, আমরা মূলত সার্ভার ডাটা যেটা সিবিআই আমাদেরকে দিয়েছে। আরে ভাই, তুই পরীক্ষা অর্গানাইজ করেছিস, তোর কাছে কোনো ডাটা থাকবে না? সিবিআই উদ্ধার করেছে দূর থেকে গিয়ে, সার্ভার ডাটা আমাদের কাছে নেই, সার্ভার ডাটা যেটা সিবিআই সাবমিট করছে সেটা আমাদের কাছে আছে, সেটা আমরা পাবলিশ করে দিতে পারি। কি হলো, কি কি বৈঠকের ফলটা কি হলো? পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। রিভিউ পিটিশনের নাম দিয়ে ললিপপ দেখানো হচ্ছে, আদৌ কি কোনো লাভ আছে রিভিউ পিটিশন? হ্যাঁ, যদি একটু আগে বলছিলাম আনটেন্টেটিভ যারা রয়েছে তাদের ভিতর থেকে যোগ্য অযোগ্য যদি বাছাই করে দিতে পারে কমিশন, এবং সেই সেই রিপোর্ট, সেই টেবিল, সেই তালিকা নিয়ে যদি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা যায়, তাহলে হয়তো হয়তো কোথাও একটা রিভিউতে একটা ক্লারিফিকেশন আসবে, বা একটা বিভাজন হবে, এবং সেটা পজিটিভ কোনো একটা অর্ডার হয়তো আবার পুনরায় ভাবে আসতে পারে। সাধারণত রিভিউ পিটিশন যখন হয়, রিভিউ পিটিশনে কিন্তু কোনোভাবেই সেভাবে বিশাল কিছু চেঞ্জ আসে না। আমরা বিএড যখন বিএড ভার্সাস বিএড এর যে মামলা চলছে সেখানে দেখেছি কোনো চেঞ্জ হলো না, যেমনটা অর্ডার দেওয়া হয়েছিল ঠিক সেই অর্ডারই এসছে। রিভিউ পিটিশন যখন করা হয়, সেম বেঞ্চে সেম জাজেসরাই মূলত রিভিউ পিটিশনটা করে থাকেন, এবং সামান্য সামান্য কিছু যদি ক্লিনিক্যাল মিস্টেক থাকে সেগুলোকে হয়তো চেঞ্জ করা যায়, কিন্তু বিশাল কিছু চেঞ্জ হয় না রিভিউ পিটিশন। এটা বুঝতে হবে প্রত্যেকটা যারা মূলত আনটেন্টেটিভ যোগ্য ওরা রয়েছেন তাদেরকে বুঝতে হবে, তাদেরকে দিয়ে কিন্তু রাজনীতির খেলা খেলতে চলেছেন মহামানবরা। তাদেরকে দিয়ে কিন্তু তাদের লাশের উপর দাঁড়িয়ে কিন্তু ভোট বৈতরণী পার হতে চাইছে, এটা বুঝতে হবে। পরিস্থিতি খুব ভয়ঙ্কর দিকে গেছে, কারণ এরপরেই প্রাথমিক এবং তারপরেই কিন্তু প্রাথমিকের অনেকগুলো ফেজ রয়েছে, সবগুলোর উপর কিন্তু মরার উপর খাঁড়ার ঘাস ঝুলছে। পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর দিকে গেছে। তাই এটা ভাবতে হবে যে মূলত রিভিউ পিটিশন হলেও তার বিশাল কিছু চেঞ্জ আসবে না, কারণ যে জাজ যারা দিয়েছেন, যারা যে অর্ডার দিয়ে জাজমেন্ট দিয়েছেন, যার বেসিসে দিয়েছেন, যখন তারা দেখছেন যে আনটেন্টেটিভের ভিতর থেকে যোগ্য অযোগ্য পার্থক্য করা যাচ্ছে না, টোটালটাই একটা ফ্রড রয়েছে, এবং টোটালটা একটা বিশাল বড় একটা সিস্টেমেটিক বেনিয়মের অভিযোগ তোলা হয়েছে, এবং সব থেকে বড় যেখানে সংবিধানের 14 এবং 16 নম্বর ধারাকে বিঘ্নিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যে রাইট টু ইকুয়ালিটি যেখানে 14 নম্বর ধারায় বলা হয়েছে সেখানে বিঘ্নিত হয়েছে, এবং ইকুয়াল অপরচুনিটি 14 নম্বর 16 নম্বর যে ধারা রয়েছে সেটাও বিঘ্নিত হয়েছে। কারণ এর দ্বারা 22 লক্ষ যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন যারা শিক্ষকতার পেশার জন্য বা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী হওয়ার জন্য, তাদের সঙ্গেও কিন্তু প্রতারণা করা হয়েছে, এটা বুঝতে হবে। এই গ্রাউন্ড থেকে কিন্তু রিভিউ থেকে পজিটিভ রেজাল্ট আনা খুব খুব টাফ, আনা একেবারে একেবারে বলতে পারে সম্ভব নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি যদি কোনো পজিটিভ ডিসিশন নিয়ে থাকে, নেয় মূলত
কমিশন, তাহলে কিন্তু, অর্থাৎ আমি আগেই বলছিলাম যে আনটেন্টেটিভের ভিতর থেকে যদি যোগ্য অযোগ্যদের লিস্ট যদি বার করে বা দেয়, তাহলে কিন্তু সেখান থেকে বেরোতে পারে একটা পরিস্থিতি, একটা পথ, একটা সুরাহা। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখনো রাস্তায় থাকতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে এবং রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হবে। এবং এই গভর্নমেন্টকে এই ভোট বৈতরণী পার হওয়ার কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না, কারণ এরা সর্বনাশ করে ফেলেছে, একটা যুগ, একটা জেনারেশনকে শেষ করেছে, তিনটে জেনারেশন শেষ করেছে। আপনি একজন পরীক্ষার্থী যিনি এখনো বঞ্চিত, চাকরি পাননি, বা আপনি চাকরি পেয়েছেন, দুটো ক্ষেত্রে সেম জায়গা, সেম কন্ডিশন। তিনি চাকরি করছেন, তিনি কোন সুখে চাকরি করছেন, তার উপর সবসময় প্যানেল বাতিলের একটা ভয়াবহ মারাত্মক একটা চাপ, প্রেশার থাকছে। এবং নিজে এবং তার প্যারেন্ট অর্থাৎ পিতা মাতার জেনারেশন শেষ করেছেন এবং পরবর্তী জেনারেশন শেষ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি আরো একদম পয়েন্টেই আসছি যে এই রিভিউ পিটিশনের যে ললিপপ দেখানো হচ্ছে তার উপর ভিত্তি করে তেমন কোনো লাভ হবে না, যদি না পর্ষদ নতুন করে যোগ্য অযোগ্য লিস্ট বার করে। এবং সেখানে একটা সুযোগ আছে, একটা জায়গা হয়তো আছে যেখান থেকে বেরোতে পারে। তাও বলছি, যেখানে যোগ্য অযোগ্য যদি লিস্ট বেরো হয় সেখানেও অনেক প্রশ্ন চিহ্ন রয়েছে, কারণ এর সঙ্গে আরো একাধিক বিভিন্ন আনআইডেন্টিফাইড করাপশন গুলো যুক্ত রয়েছে। আমার মনে হয় না কমিশন বা সরকারও চাইবে যে এখান থেকে আবার যোগ্য অযোগ্য লিস্ট বার করতে। কারণ যদি এটা আজকে যদি ওরা করতে পারে, তাহলে এটা প্রশ্ন ছিল দাঁড়াবে, আপনারা কেন আগে করেন? তাহলে তো আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। তাই কখনোই এরা নিজের ভুল স্বীকার করবে না। তার জন্য যদি লক্ষ লক্ষ মানুষকে বলি দিতে হয়, তাদের লাশের উপর দাঁড়িয়ে যদি তারা মিছিল করতে পারে, তারা যদি ধর্মতমে পার হতে পারে, তাই করবে। কিন্তু এরা আবার জলাজলি দেবে। তাই রাস্তায় একমাত্র পথ, চাপে রাখতে হবে, প্রেশারে রাখতে হবে এবং সত্যটা পার করে আনতে হবে। কিন্তু অন্য কোনো পথ নেই। ধন্যবাদ।